আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মন, MONON, ঠিকঠাক উচ্চারণ করুন। মননের বলা কথাটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মোহ মরিয়া গলায় বলে, আমি এত কিছু জানি না। আমি শুধু জানি যে ইনজেকশন অনেক পেইনফুল। এটা আমি নিব না। জোর করলে ডিরেক্ট কেস করে দিব বলে দিলাম। তখন টের পাবে আমি কে। শেষ বাক্যটা মোহ খুব আত্মবিশ্বাস নিয়ে বলে, যেন সে আসলেই খুব বড় কেউ, কিন্তু সেই সম্পর্কে জানার প্রয়োজন বোধ করে না মনন। একজন নার্সকে জিজ্ঞেস করে, পেশেন্টের অভিভাবক কোথায়? নার্স কিছু বলার পূর্বেই মোহ বলে ওঠে, অভিভাবক দিয়ে কি কাজ? আমি বলেছি না আমি ইনজেকশন নিব না। আমার ডিসিশনই ফাইনাল। মনন এবার বিরক্তি নিয়ে বলে, আপনি এখনো 18 বছরের হননি মিস, সুতরাং আপনার ব্যাপারে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হসপিটাল অথরিটি আপনার ফ্যামিলির সঙ্গেই তা ডিসকাস করবে। আর বারবার ইনজেকশন নেবেন না বলে চেঁচাচ্ছেন কেন? আপনার ভালোর জন্যই গ্রাফিলের একটা ডোজ সাজেস্ট করেছে ডক্টর। চুপচাপ ইনজেকশন নিয়ে নিন। না, ফাহিম আমাকে বলেছে ইনজেকশন ভুলেও না নিতে। খুব ব্যথা হয়, এমনকি ব্যথায় জ্বর চলে আসে। আমি কখনোই এটা নিব না। মনন আশ্চর্য গলায় প্রশ্ন করে, ফাহিমকে? পাশের কেবিনের 11 বছরের বাচ্চাটা। ও আমাকে বলেছে যে WBC কাউন্ট একটু উপর নিচ হলেই ডক্টররা এক ডোজ গ্রাফিল দিয়ে দেয়। এটা ক্যামোর থেকেও বেশি পেইনফুল। ডক্টররা মিষ্টি করে হেসে বলবে এটা কিছুই না, কিন্তু এইটা দিলে শরীরের প্রতিটা মাংসপেশিতে ভয়ঙ্কর ব্যথা হয়। তাই পেশেন্টদের উচিত ডক্টরদের বিশ্বাস না করা। মনন একটা দীর্ঘশ্বাস ফেলে। মাঝে মধ্যে তার মনে হয় তার বাচ্চা পেশেন্টগুলোই বুঝি বেশি ভালো। এরকম হাতে পায়ে লম্বা তবে বাচ্চাদের মতো জেদ ধরা পেশেন্টের থেকে মননের বাচ্চা পেশেন্টদের সঙ্গে ডিল করাটাই অধিক সহজ। মনন নীরবে টেবিলের উপর থেকে একটা গ্লাভসের প্যাকেট খুলে দুহাতে সফেদ রঙা মেডিকেল গ্লাভস পরে নেয়। অতপর নার্সের হাত থেকে সিরিঞ্জটা নিয়ে নেয়। মোহর কাছে এগিয়ে যেতে নিলেই মোহ গুটিসুটি মেরে বেডের এক কোণে চলে যায়। মনন পেশেন্ট বসে আনতে জানে। সে সরাসরি মোহর চোখে দৃষ্টি স্থির করে। পানপাতা স্বরূপ মুখটায় ভয়ের ছাপ লেপটে আছে। মনন অত্যন্ত মোলায়েম স্বরে প্রশ্ন করে, কেমো নিয়েছেন আপনি? মোহ মাথা নেড়ে বলে, প্রথম সাইকেল চলছে। কেমো কেন দেয়া হচ্ছে জানেন? ট্রিটমেন্টের অংশ তাই। আপনার ফিমারে একটা টিউমার আছে মোহ। কেমো দেয়া হচ্ছে সেই টিউমারটাকে যথাসম্ভব অনুকূলে নিয়ে আসার জন্য। কারণ টিউমারকে অনুকূলে নিয়ে আসতে না পারলে সার্জারি পারফর্ম করা অসম্ভব। কিন্তু টিউমারকে অনুকূলে আনার জন্য শুধুমাত্র কেমো যথেষ্ট নয়, আরও অনেক কিছু স্টেবল থাকা জরুরি। আপনার মনে হতে পারে ডক্টররা অযথা হিমোগ্লোবিন, প্লাটিলেট, WBC আর BC নিয়ে এত সিরিয়াস থাকে, কিন্তু ট্রিটমেন্ট চলাকালীন সময়ে কমপ্লিট ব্লাড কাউন্ট স্থিতিশীল পর্যায়ে না থাকলে আপনার ফিজিক্যালি অনেকটা ক্ষতি হবে। সেই ক্ষতিটাকে এড়াতে আপনার ডক্টরের সাথে কোঅপারেট করতে হবে। আমি বলছি না এই পুরো প্রসিডিওরে আপনার একটুও কষ্ট হবে না, অনেক কষ্ট হবে, সাইড ইফেক্ট হবে, অসুবিধা হবে, কিন্তু সুস্থ হওয়ার জন্য এতটুকু সহ্য করে নিতে পারবেন না? মোহ মনোযোগ দিয়ে মননের কথাগুলো শুনে অতপর মুখ কালো করে প্রশ্ন করে, আর কোনো অপশন নেই? মনন মাথা নেড়ে বলে, অন্য কোনো অপশন থাকলে আমি এই মুহূর্তে আপনাকে তাই সাজেস্ট করতাম, ট্রাস্ট মি। মোহ কিছুক্ষণ চুপ থেকে নিজের ডান হাতটা এগিয়ে দেয়। মনন একজন নার্সকে ইশারা করে মোহর টি শার্টের হাতাটা বাহুর দিকে উঁচু করে তুলতে। নার্স দ্রুত টি শার্টের স্লিপটা উপরের দিকে তুলতে মনন আগে কিছুটা তুলায় স্যানিটাইজার লাগিয়ে বাহুর চারিপাশটা জীবাণুমুক্ত করে, পরিষ্কার করে নেয়। পরপর সিরিঞ্জটা দিয়ে দক্ষ হাতে পাতলা চামড়া ভেদ করে সূক্ষ্ম সূচালো অংশটা ভেতরে প্রবেশ করিয়ে ইঞ্জেকশন পুশ করে। এতক্ষণ চোখ খুঁজে চুপ করে থাকলেও এই পর্যায়ে মোহ চিৎকার করে কান্না করে ওঠে। সে স্পষ্ট টের পাচ্ছে শীতল একটা মেডিসিন হাত থেকে ধীরে ধীরে যেন তার শরীরের ভেতরে সর্বাংশে ছড়িয়ে পড়ছে। ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে তার। মনে হচ্ছে প্রত্যেকটা মাংসপেশিকে এক বিষাক্ত কিছু কামড়ে ধরেছে। ব্যথাটা সহ্যসীমার মধ্যে নেই মোটেও। মোহ কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে, আম্মু, আম্মু, আল্লাহ না! মনন ততক্ষণে জরুরি কার্য সিদ্ধি করে সিরিঞ্জটা ফেলে দিয়ে কিছুটা তোলা হাতের ওই জায়গাটায় চেপে ধরে রাখে। নার্সকে ইশারা করে টি শার্টের স্লিপটা নামিয়ে দিতে। নার্সরা যে যার ডিউটিতে ফিরে যায়।
মোহ তখনও পুরো শরীর কুকড়ে কাচ্ছে। মনন না চাইতেও আর চোখে দৃষ্টিপাত করে সপ্তদশীর মুখপানে। চোখ বুজে অন্যদিকে মুখ ফিরিয়ে আর্তনাদ করে কখনো আল্লাহকে স্মরণ করছে, তা কখনো নিজের মাকে। বদ্ধ চোখের কার্নিশ ঘেঁষে উত্তপ্ত জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে। কান্নার ফলস্বরূপ মুখটা লাল হয়ে গিয়েছে, কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। দৃশ্যটা বিষণ্ণ, তবু আশ্চর্য এক মুগ্ধতায় স্থবির হয়ে যায় মনন। মুহূর্তেই নিজের দৃষ্টি ফিরিয়ে নেয় সে। তোলাটা সরিয়ে হাতের ইঞ্জেকশন দেওয়া অংশটা একবার দেখে নেয়। হাত থেকে গ্লাভস খুলে মনন বলে, হাতের এই জায়গাটায় ব্যথা থাকবে কয়েক ঘন্টা। রাতে সাবধানে ঘুমোবেন। ঘুমের মাঝে ডান পাশে ফিরবেন না। হাতে চাপ লাগলে কিন্তু ব্যথা বেড়ে যাবে। আর যদি দেখেন জায়গাটা ব্যথায় ফুলে শক্ত হয়ে গিয়েছে, তাহলে নার্সকে বলবেন। আইস প্যাক ইউজ করলেই হবে। জ্বর আসছে মনে হলেও নার্সকে জানাবেন। গ্রাফিল দিলে টুকটাক জ্বর আসেই, ঘাবড়াবেন না, তেমন সিরিয়াস কিছু না এটা। কথাগুলো বলে মনন বেরিয়ে যেতে নিলে মোহ কান্না মিশ্রিত স্বরে পিছু ডাকে। ডক্টর মরণ। মনন চোখ কুঁচকে পেছনে ফিরে তাকায়। মোহ হয়তো বুঝতে পারে, সে দ্রুত গলায় বলে, সরি, আপনার নাম খেয়াল থাকে না। মরণ বা মদন শব্দটা ইজি বেশি। ডেকেছেন কেন? আমি কান্নাকাটি করেছি এইটা যেন কেউ না জানে। নার্সদের কাইন্ডলি মানা করে দেবেন আমার ফ্যামিলিকে বিষয়টা জানাতে। ওরা যদি জেনে যায় আমি বাচ্চাদের মতো ভয় পেয়ে কান্না করেছি, তাহলে আমার প্রেস্টিজ আর ইমেজ নষ্ট হয়ে যাবে। মনন বিস্মিত হয়। ব্যথা করলে তো কান্নাকাটি করাটাই স্বাভাবিক, সেটার জন্য ইমেজ নষ্ট হয় নাকি? কি অদ্ভুত। ঝুম বৃষ্টি হচ্ছে আজ সকাল থেকে। আবহাওয়াটায় কেমন শীতল ভাব বিরাজ করছে। গরম কফির মগে চুমুক দিয়ে পরবর্তী পেশেন্টের জন্য অপেক্ষা করছে মনন। তার অপেক্ষার অবসান ঘটিয়ে 7 বছরের একটা বাচ্চা মেয়ে নিজের মা বাবা সহ কেবিনে প্রবেশ করে। বাচ্চাটাকে দেখতে মননের ঠোঁটের কোণে প্রশস্ত হাসি ফুটে ওঠে। একগাল হেসে শুধায়, হ্যালো আয়শা, কেমন আছো তুমি? আয়েশা নিজের মা বাবার সঙ্গে মননের মুখোমুখি বসে প্রফুল্ল গলায় বলে, অনেক ভালো। মনন হাসি মুখে বাচ্চাটাকে একবার ভালো করে দেখে নেয়। তার পোস্ট গ্রাজুয়েট লাইফের প্রথম পেশেন্ট এই মেয়েটা। 1 বছরেরও অধিক সময় ধরে মেয়েটার ট্রিটমেন্ট চলেছে। পুরোটা জার্নি মনন নিজ চোখে দেখেছে। আজ যখন বাচ্চা মেয়েটা নিজের ভয়ঙ্কর রোগটাকে হারিয়ে দিয়ে বিজয় নির্বেশে তার সামনে এসে হাজির হয়েছে, তখন গর্বে মননের নিজের বুকে প্রশান্তির হাওয়া বইছে। সে শেষবারের মতো আয়েশার সকল রিপোর্টগুলো দেখে নিয়ে বলে, কংগ্রাচুলেশনস, আয়শা এখন পুরোপুরি সুস্থ। আর কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। রিপোর্টগুলো আমি স্যারকে ফরওয়ার্ড করে দিয়েছিলাম, উনি লিভ দেয়ার অ্যাপ্রুভাল দিয়েছেন। আয়েশার বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, এখন আর কোনো রিস্ক নেই তো ডক্টর? মনন চশমাটা ঠিক করে বলে, রিস্ক তো সবসময় থেকে যাবে স্যার। এজন্যই আয়শার লাইফস্টাইলটা বিভিন্ন নিয়মের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ওর ডায়েট চার্টটা গুরুত্বপূর্ণ, সেই ব্যাপারে সব সময় কড়া নজর রাখতে হবে। তাছাড়া ওকে সবসময় একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখাটাও জরুরি। ও সুস্থ হয়েছে, তবে ওর ইমিউনিটি সিস্টেম এখনও খুব দুর্বল। কেমোতে শুধুমাত্র আক্রান্ত কোষগুলো ধ্বংস হয় না, পাশাপাশি সুস্থ কোষও বিলীন হয়ে যায়। সেই সেলগুলো রিডেভেলপ হতে যথেষ্ট সময় প্রয়োজন। আর ওকে রেগুলার ফলো আপের মাঝে রাখতে হবে, জাস্ট টু মেক শিওর যে রোগটাকে যেন আমরা মনিটরিংয়ের উপর রাখতে পারি। ট্রিটমেন্ট শেষের প্রথম 5 বছর কিন্তু খুব সেন্সিটিভ একটা পিরিয়ড। এই সময়ের মাঝে রোগটার কামব্যাক করার হাই চান্স থাকে। আশা করি বুঝতে পারছেন। আয়েশার মা বাবার কপালে চিন্তার ছাপ ফুটে ওঠে। কি অদ্ভুত একটা রোগ। সুস্থ হয়েও একটা মানুষ পুরোপুরি আশঙ্কামুক্ত হতে পারে না। আবার তার ফিরে আসার ভয় মনে পুষে সেই অনুযায়ী চলতে হবে। মনন তাদের আশ্বস্ত করে বলে, আয়েশা তো খুব ব্রেভ গার্ল, আপনারা চিন্তা করবেন না। ও সব সময় নিয়মগুলো মেনে চলবে, তাই না আয়েশা? আয়েশা হেসে বলে, হ্যাঁ, আমার তো অভ্যাস হয়ে গিয়েছে, এখন আমার অসুবিধা নেই। মনন হেসে কম্পিউটার স্ক্রিনে দৃষ্টি স্থির করে দ্রুত হাতে কিবোর্ড ইউজ করতে থাকে। গুরুত্বপূর্ণ কাজটা সম্পাদন করে আয়েশার মা বাবাকে উদ্দেশ্য করে বলে, হসপিটাল থেকে লিভ লেটার আমি লিখে দিয়েছি। আপনারা বাইরে ওপিডি ডেস্ক থেকে লেটারটা কালেক্ট করে নেবেন। ওনারা বলে দেবে কত নম্বর রুম থেকে সিগনেচার নিতে হবে। বেরিয়ে যাওয়ার আগে আয়েশা দ্রুত নিজের হাতে থাকা শপিং ব্যাগটা মননের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা আপনার জন্য ডক্টর। মনন অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি? আয়েশা কিছু না বলে হাসে। মনন ব্যাগ খুলতে ভেতর থেকে একটা ফ্রেম করা বিভিন্ন রঙের সাহায্যে আঁকা থ্যাংক ইউ কার্ড বেরিয়ে আসে।
সেই সঙ্গে এক বক্স চকলেট। আয়েশার মা বলে ওঠে, আয়েশা আপনাকে থ্যাংক ইউ বলতে চাইছিল, তাই নিজ হাতে আপনার জন্য এই ড্রয়িংটা করেছে। মনন হেসে হাত বাড়িয়ে আয়েশাকে কাছে ডাকে। আয়েশা দৌড়ে তার কাছে আসতে মনন ছোট বাচ্চাটাকে জড়িয়ে ধরে বলে, তুমি অলওয়েজ আমার কাছে স্পেশাল থাকবে, ইউ নো দ্যাট। আয়েশা হেসে বলে, আপনিও আমার কাছে স্পেশাল থাকবেন। আমিও বড় হয়ে আপনার মতো ডক্টর হব, অনকোলজিস্ট হব ইনশাল্লাহ। মোহর প্রথম সাইকেল কেমোটা ছিল 5 দিনের। প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা লম্বা সময় ধরে কেমোর ডোজ নিতে হয়েছে তার। ব্যাপারটা মোহর কাছে বিরক্তিকর হলেও সে তা খুব একটা প্রকাশ করেনি। এই 5 দিন একচাপে হাতে ক্যানেলা পড়ে থাকাটাও খুব বিরক্তিকর লেগেছে তার কাছে। রাতে ঘুমের মাঝে বারবার ক্যানেলার দিকে খেয়াল রাখতে হতো। ভুল করে ক্যানেলায় চাপ পড়লেই শুয়ে লেগে হাত কেটে যাওয়ার আশঙ্কা তার রাতের ঘুম কেড়ে নিয়েছে এক প্রকার। তার উপর হসপিটাল বেডটায় ঘুমাতেও খুব অস্বস্তি লাগে তার। ওই ডক্টরটা কি যেন নাম, মোহ মনে করার চেষ্টা করে, তবে মরণ কিংবা মদন ব্যতীত অন্য কোনো শব্দ তার মনে পড়ে না। ওই ডক্টরটা ওদিন তাকে গ্রাফলের ডোজ দিয়ে যাওয়ার পর সেদিন রাতে কি ভয়ঙ্কর জ্বর এসেছিল মোহর। সারা রাত জ্বরে কাটতেছে সে, যদিও নার্সরা খুব ভালো খেয়াল রেখেছে তার, তবে আপন কারো সান্নিধ্য খুঁজছিল তার অবচেতন মন। মোহ জানে সকলের পরিস্থিতি, বুঝতে পারে সে সব, তাই তো এই ব্যাপারে কোনো অভিযোগ করে না সে। উল্টো ট্রিটমেন্ট চলাকালীন পুরোটা সময় নিজের মনের বিরুদ্ধেও হসপিটালে থাকার সিদ্ধান্ত নিয়েছে, যেন কারো অযথা তাকে নিয়ে কষ্ট না করতে হয়। সদ্য ঘুম থেকে উঠে শুয়ে শুয়ে সবই ভাবছিল মোহ। আজ সারা বিকেল ও সন্ধ্যা ঘুমিয়ে এই রাত 9টার দিকে ঘুম ভেঙেছে তার। বেডের ডান পাশে বিশাল দেয়াল জুড়ে কাচের জানালাটা দিয়ে বাহিরের শহরটা দেখছে সে। কানে ভেসে আসছে ওয়াশরুম থেকে আগত পানির শব্দ। ওই মেয়ে এখনো বাসায় ফিরেনি। আজও হসপিটাল থাকবে নাকি? মোহর তেষ্টা পায়। সে পানি খাওয়ার জন্য আড়মোড়া ভেঙে উঠে বসে। ঘাড় ঘুরিয়ে বেডসাইড টেবিল হতে পানির বোতলটা নিতে নিলে তার দৃষ্টি আটকায় আচমকা সফেদ রাঙা বালিশের দিকে। মোহ বিস্মিত হয়ে কিছুক্ষণ বালিশের দিকে তাকিয়ে রয়। পরপর দ্রুত পায়ে বেড ছেড়ে নেমে কাবার্ডের সাথে সংযুক্ত আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সে। দৃষ্টিতে পরিবর্তন আসে তার। বিস্ময়তা উবে গিয়ে মলিন ভাব উদয় হয়। মন চায় আয়নাটা ভেঙে ফেলতে, কিন্তু সে সেরকম কিছুই করে না। উল্টো এই আয়না থেকে দূরে পালাতে ওই অবস্থায় কেবিন ছেড়ে বেরিয়ে যায় সে। পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের সকল অনকোলজিস্টদের আজ রাত 7:30 থেকে একটা সেমিনারে অংশগ্রহণ করতে হয়েছে। দীর্ঘ প্রায় 2 ঘন্টার এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে হসপিটালের অডিটোরিয়ামে। সেমিনার শেষ করে কেবলমাত্র বেরিয়েছে মনন। ক্লান্ত মস্তিষ্কটা কিছুক্ষণ মুক্ত আবহাওয়ার সান্নিধ্য চাইছে। তাই আর কেবিনের দিকে পা না বাড়িয়ে মনন সোজা লিফটে করে 14তম তলায় চলে যায়। 14 তলায় পৌঁছে বাকি একটা ফ্লোর ইমার্জেন্সি সিঁড়ি ধরে পায়ে হেঁটেই ওঠে। ছাদের দরজার কাছাকাছি যেতে মনন অবাক হয়। ছাদের দরজা খোলা, কিন্তু সে ব্যতীত তেমন কেউ একটা তো কখনো ছাদের এদিকে আসে না। তাহলে সিকিউরিটির কেউ এসেছে নাকি? মনে প্রশ্ন নিয়েই মনন ছাদে পা রাখে। সঙ্গে সঙ্গে তার কানে ভেসে আসে কারো ফোফানোর শব্দ। কেউ কাঁদছে। মনন অপ্রত্যাশিত শব্দের উৎস খুঁজতে ছাদের বাম দিকে পা বাড়ায়। আলো আধারের মিলন মেলায় একটা নারী ছায়ামূর্তিকে সে ছাদের এক কোণে বসে থাকতে দেখে। হাঁটুতে মুখ গুজে কাঁদছে। কান্নার দমকে তার পুরো শরীরটাও মৃদু কাঁপছে। মনন বুঝতে পারে না তার কি করা উচিত। এগিয়ে গিয়ে মানুষটাকে সান্ত্বনা দেওয়া উচিত, নাকি তার প্রাইভেসির প্রতি সম্মান রেখে এখান থেকে প্রস্থান করা উচিত। কিন্তু মনন এখান থেকে চলে গেলে যদি এই মানুষটা কষ্টের সাগরে গা ভাসিয়ে কোনো ভুলভাল স্টেপ নেয়, সেটাও তো আরেক ঝামেলা। মনন নিজের পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করে। সেই আলো নারী ছায়ামূর্তিটার দিকে তাক করে ডাকে, এক্সকিউজ মি। সঙ্গে সঙ্গে একজোড়া অপ্রস্তুত নারী দৃষ্টি চোখ তুলে তাকায় তার দিকে। অপ্রস্তুত মননও হয় যখন সে দেখে সেই মেয়েটা মোহ। কিছুক্ষণ বাকরুদ্ধের ন্যায় তাকিয়ে থেকে প্রশ্ন করে, আপনি ছাদে একা কি করছেন? কাঁদছেন কেন? মোহ উত্তর দেওয়াটা প্রয়োজনীয় মনে করে না। সে আবার হাঁটুতে মুখ গুজে। এখনো কাণ্ডে মনন অবাক হয়। পরিবেশটা কিছুটা স্বাভাবিক করতে সে হেসে বলে, আপনি কি নিজের ইমেজ বাঁচাতে লোকচক্ষুর আড়ালে এসে কাঁদছেন? চিন্তা করবেন না, আমি কাউকে বলবো না। মোহর রাগী গলায় শুধায়। গেট লস্ট।
মননের হাসি উবে যায়। সে তো পরিস্থিতি স্বাভাবিক করতে চাইছিল, আর এই মেয়ে কিনা তার সাথেই বেয়াদবের মতো কথা বলছে। গেট লস্ট মানে কি? নিজের থেকে বয়সে বড় কারোর সাথে কথা বলার আদব নেই নাকি এই মেয়ের মাঝে? মনন গলার স্বর গম্ভীর করে বিরক্তি নিয়ে শুধায়। যাচ্ছি, কান্নাকাটি যা ইচ্ছা করুন, কিন্তু ভুলেও ছাদ থেকে লাফ দেবেন না। অযথা কারো সুইসাইড কেসে হেনস্থা হতে আমি রাজি নই। বলে মনন যাওয়ার জন্য পা বাড়াতে নিয়ে হুট করে দাঁড়িয়ে পড়ে। কী ভেবে যেন ফোনের ফ্ল্যাশ লাইটটা মোহর পায়ের কাছে মেঝের দিকে ধরে। মুহূর্তেই তার দৃষ্টি শীতল হয়। এগিয়ে যায় মোহর দিকে। নিরাপদ দূরত্ব বজায় রেখে মোহর সামনে এক হাঁটু গেড়ে বসে। আর একটু মনোযোগ দিয়ে মোহর পায়ের কাছে পড়ে থাকা বস্তুটা দেখে। পরপর কণ্ঠে যথাসম্ভব কোমলতা মিশিয়ে ডাকে, মোহ, আপনি হেয়ার ফলের কারণে কাঁদছেন? মোহ যেন আশকারা পেল। নিজের ব্যক্তিসত্তা চিরতরে বসে এক নিষিদ্ধ কাজ। নিজের দুঃখটা মেলে ধরে অপরিচিত মানুষদের কাছে। ভুলে বসে নিজের তেজ। হাঁটু থেকে মুখ তুলে কান্না মিশ্রিত করুণ স্বরে বলে, এইটা থামানোর কোনো উপায় নেই? বলতে বলতে মোহ নিজের হাত চুলের ভাঁজে বুলিয়ে সামনে এনে ধরে। মনন স্পষ্ট দেখে শুভ্র রঙা হাতের আঁচলে বেশ কিছু চুল এসে পড়েছে। কেমোথেরাপির অন্যতম সাইড ইফেক্ট এটা, যেই সাইড ইফেক্টটা সাধারণ দৃষ্টিতে একটা মেয়ের জন্য খুবই ভয়ঙ্কর। মনন বেশ সাবলীল গলায় বলে, উপায় নেই। সামান্য কিছু মাথা চুল হারানোর কষ্টে মোহ বয়ে গেল। কাতর ভঙ্গিতে নিজের মাথায় বারবার হাত বুলিয়ে যাচ্ছে সে। প্রতিবারই তার হাতের মুঠোয় কালো চুলগুলো উঠে আসছে। তা দেখে মোহর কান্না আরও বেড়ে যায়। সে বলতে থাকে, আর কি কি কেড়ে নেয় ক্যান্সার? আর কি কি হারাতে হবে? এত ভয়ঙ্কর কেন? যন্ত্রণাকাতর মুখটা দেখে মননের মন আরও কোমল হয়ে আসে। সে হাতের ফোনটা মেঝেতে রেখে মোহর সামনে মেঝেতে বসে পড়ে। চুল হারানোর বিরহে মেয়েটা অবিরত কেঁদেই চলে। মনন নীরবে চেয়ে রয়। অযথা সান্ত্বনা দিতে ইচ্ছে হয় না তার। সান্ত্বনা কখনো দুঃখ ভোলানোর ওষুধ হতে পারে না। কিছু কিছু দুঃখ আছে যা সান্ত্বনা বাক্যে বিন্দুমাত্র ঘুচে না। উল্টো তা দ্বারা সেই দুঃখটাকে আরও উপহাস করা হয়। দক্ষিণের হাওয়া এসে ছুঁয়ে যায় মোহকে, ছুঁয়ে যায় তার মনের বিষণ্ণতাকে। সেই বিষাদমাখা হাওয়া মননকেও ছুঁয়ে দেয়। মোহ তখনও বারবার নিজের চুলগুলোতে হাত বুলিয়ে যাচ্ছিল। মনন এবার না চাইতেও এগিয়ে গিয়ে মোহর দুহাত ধরে তাকে থামায়। মৃদু গলায় বলে, থামুন। মোহ শূন্য দৃষ্টি মেলে তাকায় মননের দিকে, বলে, আমার মরে যেতে ইচ্ছে করছে। এই অবস্থায় মরে গেলে আমাকে দেখতে বিশ্রী লাগবে না? 2 দিন পর আমি দেখতে বিশ্রী হয়ে যাব। আমি এই অবস্থায় নিজেকে দেখতে চাই না। আমি ওই রূপটা নিয়ে কারোর সামনে দাঁড়াতে চাই না। মনন একটা ছোট্ট শ্বাস ছেড়ে বলে, যুদ্ধ দেখেছেন কখনো? যুদ্ধ করার সময় কিন্তু একজন যোদ্ধা নিজের বাহ্যিক রূপের কথা ভাবে না। তার গায়ে ময়লা লাগে, আঘাতে শরীর চিরে রক্ত বেরিয়ে আসে, তবুও তারা যুদ্ধ থামায় না, বরং চালিয়ে যায়। আপনিও সেরকম একটা রোগের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন। এটা আপনার বাহ্যিক রূপ নিয়ে আফসোস করে লাভ আছে বলুন? মাঝপথে পালাতে চাইলে সবাই আপনাকে ভীরু হিসেবে চিনবে। মোহ আনমনে বলে ওঠে, নিজের চোখের সামনে নিজেকে নিঃশেষ হতে দেখবো তাই বলি? একবার নিঃশেষ হতে অসুবিধা কোথায়? নিজেকে ফিনিক্স পাখি ভাবুন। অগ্নি পাখির মতো ধ্বংসস্তূপ থেকে নতুন জীবনের সন্ধান করুন। একবার ক্যান্সারকে হারিয়ে দেখুন। আয়নার সামনে দাঁড়ালে তখন নিজেকে পৃথিবীর সবথেকে সাহসী নারী মনে হবে আপনার। নির্বাক নীরব মোহ মননের মুখপানে তাকিয়ে রয়। সময় গড়ায় কিন্তু দৃষ্টি ফেরায় না। অজানা কারণে এই মুহূর্তে মননের অস্বস্তি লাগছে না, বরং সেও মোহর সঙ্গে পাল্লা দিয়ে তার চোখে দৃষ্টি স্থির করে রেখেছে। আচমকা নীরবতা ভেঙে মোহ প্রশ্ন করে, আপনার কি মনে হয় ডক্টর আমি বাঁচবো? রিপোর্টের সার্ভাইভাল রেট জানতে চাচ্ছি না। আপনার কি মনে হয় তা জানতে চাচ্ছি। আশঙ্কিত প্রশ্নে মনন ভড়কে যায়। কি উত্তর দেবে সে? নিজের মনকে প্রশ্ন করে। উত্তর খুঁজে পায় না কেন? কালো আকাশ ফেটেও তখন বিদ্যুৎ চমকে ওঠে। সেই আলোয় মনন নীরবে মোহর শান্ত অভিব্যক্তি লক্ষ্য করে। আচমকা তার বুক ধক করে ওঠে। তার সামনে বসে থাকা এই মেয়েটা মারা যেতে পারে। এই অদ্ভুত সত্যটা তাকে ক্ষণিকের জন্য নাড়িয়ে তোলে। কি কারণে কে জানে? আকাশটা আরও একবার গর্জন করে উঠতে মননের হুঁশ ফিরে। আকাশের দিকে তাকিয়ে আবহাওয়া আন্দাজ করে। দমকা হাওয়া বজ্রধ্বনি জানান দিচ্ছে যে কোনো সময়ে বৃষ্টি নামবে। মনন ফের মোহর দিকে তাকায়। এখনও জবাবের অপেক্ষায় তার দিকে তাকিয়ে আছে সে। মনন কোনো জবাব দেয় না, বরং বেশ সূক্ষ্মভাবে ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলে,
বৃষ্টি শুরু হবে, দ্রুত চলুন। বৃষ্টিতে ভেজা আপনার জন্য ঠিক নয়। নিজের করা প্রশ্নের কোনো জবাব মিলবে না বুঝতে পেরে মোহ দৃষ্টি নামায়। একটা দীর্ঘশ্বাস ফেলে নীরবে বসে রয়। আবারও তার চোখ গড়িয়ে জল পড়ে। ভেতরটা হাঁসফাঁস করছে তার। মনন বুঝে তা। নিজের পকেট হাতড়ে একটা পরিষ্কার রুমাল বের করে। রুমালটা মূলত সে নিজের চশমার ফ্রেম মুছতে ব্যবহার করে প্রায়। মনন মার্জিত ভঙ্গিতে ছাদের মেঝেতে পড়ে থাকা কালো কেশগুচ্ছ নিজের রুমালে তুলে নেয়। মোহর হাতের মুঠোয়ও বেশ খানিক চুল ছিল। মনন নিজেই সেগুলো ছাড়িয়ে নিয়ে রুমালে তুলে রাখে। অতঃপর রুমালটা ভাঁজ করে বেঁধে মোহর কাছে এগিয়ে দিয়ে বলে, রেখে দিন। মোহ একবার রুমালটা দেখে, অতঃপর মলিন গলায় বলে, এগুলো দিয়ে কি করব? ফেলে দিন। ঝরে যাওয়া জিনিসের কোনো মূল্য নেই। মনন আর জোর করে না, বরং রুমালটা নিজের পকেটে ভরে বলে, আচ্ছা, ফেলে দিব। এখন প্লিজ চলুন। আপনার ফ্যামিলি কোথায়? তাদের ইনফর্ম করে ছাদে এসেছেন? মোহ জবাব দেয় না, নির্লিপ্ত রয়। তার মাঝে কোনো হেলদোল না দেখে এবার মনন বাধ্য হয়ে তার বাম হাত ধরে টেনে তুলে দাঁড় করিয়ে দেয়। তার খেয়াল ছিল মোহর ডান হাতে ক্যানোলা লাগানো দেখেছিল সে, আবার সেই হাতেই ওদিন ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই ইচ্ছাকৃতভাবেই বাম হাত ধরেছে সে, তবে তাও বেশ আলতোভাবে। মোহ বিরক্ত হয়। একটু কি শান্তিতে দুঃখ বিলাসও তার কপালে নেই? মোহর বিরক্তি বুঝতে পেরে মনন নিজের হাত ঘড়ির দিকে তাকায়, ব্যস্ত গলায় বলে, এখন ফিরে যান। প্রতিদিন না হয় ছাদে এসে আধা ঘন্টা কেঁদে দুঃখ বিলাস করবেন। এখন অযথা বৃষ্টিতে ভিজে নিজের কেসটা আর জটিল করবেন না। মোহ প্রশ্ন করে বসে। আপনি ছাদে থাকবেন? মনন অবাক হয়, পরপর পাল্টা প্রশ্ন করে, আপনি চান আপনার দুঃখ বিলাসের সময়টায় আমি ছাদে থাকি? আমার সামনে কান্নাকাটি করবেন? আপনার ইমেজ প্রেস্টিজ চলে যাবে না? নাকি সেটা শুধু নিজের পরিবারের সামনেই ধরে রাখাটা জরুরি? মোহ জবাব দেয় না কোনো। তার মুখ ফসকে প্রশ্নটা বেরিয়ে গিয়েছে। লোকটা কি ভাবছে? মোহ তার ব্যাপারে কিংবা তার সান্নিধ্যের প্রতি আগ্রহী? উহু, মোটেও না। মোহ কথা না বাড়িয়ে দরজার দিকে পা বাড়ায়। মনন তার পিছু আসতে আসতে বলে, রাত 8টা কিংবা 8:30 পর্যন্ত আমার ডিউটি থাকে। ডিউটি শেষে বাসায় ফিরে আগে ছাদে আসি কিছু সময়ের জন্য। রাতের মুক্ত আকাশ বাতাস দুটোই সারাদিনের স্ট্রেস রিলিফের জন্য অত্যন্ত কার্যকরী। মোহ শুনে সবটা। কোনো প্রত্যুত্তর না করে লিফটের দিকে এগিয়ে যায়। মননও তার সঙ্গে দাঁড়িয়ে লিফটের অপেক্ষা করে। মনে মনে ভেবে রেখেছে মোহকে একদম তার কেবিন পর্যন্ত এগিয়ে দিয়ে তারপর বাসায় ফিরবে। 10 তলায় এসে লিফট থামাতেই মোহ লিফট থেকে নেমে যায়। মননও থামে তার পিছু পিছু। মোহ পা থামিয়ে পেছনে ফিরে তাকিয়ে প্রশ্ন করে, আপনি আমার পিছু পিছু আসছেন কেন? আপনার পিছু পিছু আসছি কেন মনে হলো? মোহ কিছু বলতে নিবে তার পূর্বেই একটা নারীর স্বর চেঁচিয়ে ওঠে, মোহ! মোহ আর মনন সঙ্গে সঙ্গে পাশ ফিরে তাকায়। বিদ্যুৎ বেগে একটা মেয়ে ছুটে এসে মোহকে জড়িয়ে ধরে। উদ্বেগ মিশ্রিত স্বরে বলতে থাকে, কোথায় গিয়েছিলি তুই না বলে? ফোনও সাথে করে আনিসনি? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকে টেনশন দিয়ে কি মজা পাস তুই? আমি এতক্ষণ ধরে খুঁজে তোকে না পেয়ে বাবাকেও কল করে ইনফর্ম করে দিয়েছি। মনন বিস্মিত নয়নে দেখছে মোহকে, জড়িয়ে ধরে রাখা মেয়েটাকে। সালোয়ার কামিজ পরিহিত মার্জিত ধরনের মেয়েটি দেখতে অবিকল প্রায় মোহর মতো। একই নাক, একই চোখ। উপরওয়ালা যেন একই চেহারার আরেকটা মানুষকে কপি পেস্ট করে পাঠিয়ে দিয়েছেন। মনন অবাক নয়নে ফের মোহর দিকে তাকায়। কিছু কি পার্থক্য আছে দুজনের মাঝে? হ্যাঁ আছে। মোহর চুলগুলো খুব একটা লম্বা নয়, কাঁধের কিছুটা নিচ সমান, কিন্তু মোহরূপী মেয়েটার চুলগুলি তুলনামূলক আর একটু লম্বা, পিঠ সমান প্রায়। মোহ বিরক্তি নিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, অনেক উপকার করেছিস। আমি কি মরে গিয়েছি? বাবাকে ইনফর্ম করতে কে বলছে তোকে? সামনের মেয়েটা কিছু বলবে তার আগেই সে মননকে খেয়াল করে। অবাক নয়নে তাকিয়ে থেকে কিছু একটা মনে করার চেষ্টা করে। মনে পড়তেই বলে, আপনি ওই পাগল ছাগল লোকটা না, ওই যে ক্যান্টিনে আমাকে অযথা জ্ঞান দিয়ে গিয়েছিলেন? মোহ অবাক গলায় বলে, এটাই হইল? তোকে খাবার নিয়ে জ্ঞান ছেড়েছিল যে? হ্যাঁ, আমি পুরোই বলদ হয়েছিলাম। তুই এই লোককে কিভাবে চিনিস? আরে, এই লোক বাচ্চাদের ডক্টর, মানে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের অনকোলজিস্ট। ওনার নাম ডক্টর মদন। হ্যাঁ, কি যেন নাম? এই, আপনার নামটা যেন কি?
মনন এতক্ষণে নীরবে সবটা শুনছিল। কি সুন্দর তাকে কখনো পাগল ছাগল বলছে, তো কখনো মরণ মদন। রাগে মননের গা জ্বলছে। নাম বিকৃত জিনিসটা তার খুব অপছন্দের। কোন কুক্ষণে যে সে মোহকে নিজের আসল নাম ছেড়ে নিজের ডাকনাম বলেছিল। মনন দাঁতে দাঁত চেপে বলে, ডক্টর ওয়াসিফ কায়সার মন। আপনারা বরং আমাকে ডক্টর ওয়াসিফই বলুন। কথাটুকু উচ্চারণ করে মনন সোজা অপর মেয়েটির দিকে তাকিয়ে বলে, আই এম এক্সট্রিমলি সরি। আমি ওদিন আপনাকে দেখে মোহ ভেবেছিলাম, তাই ওসব বলেছিলাম। সরি ফর দ্যাট অ্যাগেন। মেয়েটি বোকার মতো প্রশ্ন করে, আপনি মোহকে কিভাবে চিনেন? আপনি না পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের? মোহ তো বাচ্চা না। মোহ মেয়েটিকে থামিয়ে দিয়ে মননকে উদ্দেশ্য করে বলে, এটা আমার ছোট বোন মায়া। বয়সও 5 মিনিটের ছোট, বুদ্ধিতেও ছোট। আমার মতো এত স্মার্ট না। মনন অনুভব করে তার মাথা সামান্য ব্যথা করছে। এখানে থাকলে তার মাথা ব্যথা কমার বদলে উল্টো আরও বেড়ে যাবে। তাই সে দ্রুত তাড়া দেখিয়ে বলে, আমার কাজ আছে, পরে দেখা হবে। টেক কেয়ার, আল্লাহ হাফিজ। মলিন মুখ করে কাছের জানালাটার কাছে বসে আছে মোহ। দৃষ্টি বৃষ্টি স্নাত শহরের পানে নিবদ্ধ। সোফায় বসে ভিডিও কলে শিহান ফেরদৌসের সঙ্গে কথা বলতে ব্যস্ত মায়া। কথাগুলো স্পষ্ট মোহর কানে ভেসে আসছে। শিহান রাগী গলায় শুধায়, কোথায় ও? ওকে ফোনটা দাও, আমি ওর সাথে কথা বলবো। মায়া চাপা স্বরে বলে, রেগে আছো অযথা। এখন ওর সাথে কথা বলার জায়গায় উল্টো ধমকাধমকি করবে তুমি। রাগ কমলে কল দিও। শিহান ফেরদৌস বলে, রেগে যাওয়াটা কি স্বাভাবিক নয়? ও না জানিয়ে হঠাৎ উধাও হয়ে যাবে কেন? ও কি কোনো বাচ্চা? 24 ঘন্টা ওর আগে পিছে সবাইকে বেবি সিটিং করে বেড়াতে হবে সবার? মায়া নিজেও এবার রেগে যায়। রাগী গলায় বলে, আমার তোমাকে কল করে জানানোটা ভুল হয়েছে। আর কল করব না আমি। আমার বোনের জন্য আমি যথেষ্ট। তুমি তো অলরেডি আমাদের প্রয়োজনীয় খরচ প্রোভাইড করছো। এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করাটা আমাদের জন্য বোকামি। কথাটা বলে মায়া কল কেটে দেয়। রাগে তার শরীর মৃদু কাঁপছে। মনে মনে বাবার প্রতি তীব্র ক্ষোভ পুষে রেখেছে সে। মায়ের খুব অভাব বোধ করছে। তাদের মা থাকলে নিশ্চয়ই আজ মোহর এই কঠিন সময়টায় মোহকে খুব আগলে রাখত। মায়া চেষ্টা করে। ছোট হওয়া সত্ত্বেও মা বাবার মতো মোহকে আগলে রাখার চেষ্টা করে। যদিও মোহ এতে বিরক্ত হয়, রাগ দেখায়, তবুও মায়া নিজের জায়গায় অনড় রয়। ফোন রেখে চোখ তুলে মোহর দিকে তাকায় মায়া। প্রশ্ন করে, এই মুভি দেখবি? মোহ না তাকিয়ে উত্তর দেয়, পরীক্ষা না চলে তোর? বাসায় যাস না কেন? পরীক্ষায় ফেল করে যাতে আমার নাম নিয়ে বেঁচে যেতে পারিস। আমার পরীক্ষা নিয়ে তোর চিন্তা করতে হবে না। আগামীকাল কোনো পরীক্ষা নেই, তাই চিল মোডে এখন আমরা মুভি দেখতে পারবো। কোনটা দেখবি বল? ল্যাপটপে ডাউনলোড দেই আমি। বেবিজ ডে আউট দেখা যায়। মায়া ল্যাপটপ নিয়ে বসে মুভি ডাউনলোড দিতে ব্যস্ত হয়ে যায়। মোহ আচমকা বলে ওঠে, আন্টিকে বলিস কালকে কাউকে দিয়ে ট্রিমার পাঠিয়ে দিতে। মায়া চমকায়। পরপর প্রশ্ন করে, চুল কেটে ফেলবি? ধরে রাখার উপায় তো দেখছি না। মায়া কিছুক্ষণ ফ্যালফ্যাল করে মোহকে দেখে। পরক্ষণে ল্যাপটপ সহ অন্যদিকে ঘুরে বসে। চোখ টলমল করছে তার। সে জানে মোহ যতটা সহজে কথাটা বলেছে ততটা সহজ নয় সব কিছু। তার বোনের মাঝে কি ঝড় চলছে তা কিছুটা হলেও টের পাচ্ছে মায়া। সদ্য বাসায় ফিরেছে মনন। ক্লান্ত ভঙ্গিতে রুমে প্রবেশ করে পকেট হতে ফোন ওয়ালেট বের করতে থাকে সে। এক এক করে সব বের করে রাখতে তার খেয়াল হয় রুমালটার কথা। রুমালটা বের করে হাতে নিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকে সে। বুঝতে পারছে না কি করা উচিত। বলেছিল তো ফেলে দিবে সে, কিন্তু কেন যেন ইচ্ছে করছে না। অতর্কিত বৃষ্টির পানে তাকিয়ে কিছু একটা ভাবে মনন। রুমালের ভাঁজটা আর খুলে না, বরং সেই অবস্থাতেই টেবিলের ড্রয়ারে রেখে দেয়। সোজা চলে যায় গোসল করতে। গোসল সেরে বের হতেই দেখতে পায় তার টেবিলের উপর ধোয়া ওঠা এক কাপ গরম কফি রাখা। মনন বুঝতে পারে কাজটার কারণে বরং তার আব্বু আরিফ কায়সারের। মনন ভেজা চুল মুছে কফির কাপ হাতে বারান্দার দরজার কাছে গিয়ে দাঁড়ায়। খোলা দরজা দিয়ে বৃষ্টি ছিটে আসছে। মনন মনোযোগ দিয়ে তা দেখছে। বৃষ্টির ঝমঝম ধ্বনি চিরে আচমকা একটা করুণ স্বর তার কানে ভেসে আসে। আপনার কি মনে হয় ডক্টর আমি বাঁচব? রিপোর্টের সার্ভাইভাল রেট জানতে চাচ্ছি না, আপনার কি মনে হয় তা জানতে চাচ্ছি। মনন অবাক হয়। মনে পড়ে যায় মোহর জিজ্ঞেস করা প্রশ্নের কথা।
যেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি সে। কী ভেবে যেন মনন দ্রুত নিজের টেবিলের দিকে এগিয়ে যায়। কফি মগটা হাত থেকে রেখে ল্যাপটপ খুলে বসে চেয়ারে। হসপিটালের ওয়েবসাইটে লগ ইন করে পেশেন্ট ডিটেলস সাইটে চলে যায় সে। পেশেন্টের ফাইল নম্বর জরুরি তার হোম পেজে যেতে মনন মনে করার চেষ্টা করে কি ছিল মোহর ফাইল নম্বর। বেশ কিছুক্ষণ ভাবার পর তার মনে পড়ে। কিবোর্ড চেপে টাইপ করে CR6097। মোহর সম্পূর্ণ ডিটেলস স্ক্রিনে ভেসে ওঠে। মনন মনোযোগ দিয়ে পুরোটা স্ক্রিনে চোখ বোলায়। মেহেন্নামা ফেরদৌস মোহ, বয়স 17 বছর 11 মাস, পিতার নাম শিহান ফেরদৌস, মাতার নাম বিথি আফরোজ। মনন এবার কিছুটা নিচে গিয়ে রিপোর্টসে ক্লিক করে। সঙ্গে সঙ্গে মোহর সকল রিপোর্ট ক্রমানুসারে স্ক্রিনে ভেসে ওঠে। মনন মনোযোগ দিয়ে এক এক করে সবগুলো রিপোর্টস দেখে, বিশেষ করে FNAC এবং বায়োপসি টেস্টের রিপোর্ট। জেনে নেয় ফিমার অস্থিতে বেড়ে ওঠা টিউমারের আকার এবং আকৃতির সম্পর্কে। টিউমারের অবস্থা অনুযায়ী রেকমেন্ডেশনে লেখা আছে যে কেমোথেরাপির মাধ্যমে আগে টিউমারটাকে নিয়ন্ত্রণে আনা হবে, তারপর ডক্টররা মোহর পায়ে সার্জারি পারফর্ম করবে। উক্ত সার্জারিতে ফিমার নামক হাড়টা কেটে সেখানে ইমপ্ল্যান্টও প্রতিস্থাপন করাও হতে পারে, তবে থার্ড স্টেজ হওয়ায় সার্জারি সফল হওয়ার চান্স খুব একটা হাই না। আর সৌভাগ্যক্রমে সার্জারি সফল হলে তাহলে বাকি চিকিৎসাটা কেমো এবং রেডিওথেরাপির মাধ্যমে বহাল থাকবে। মনন নির্বিকার ভঙ্গিতে ল্যাপটপের মনিটর নামিয়ে ফেলে। এতক্ষণ শরীরে কাজ করা সতেজতাটা কোথায় যেন হারিয়ে গেল তার। প্রশস্ত বুকটা ক্লান্তিতে ওঠানামা করছে, চোখ আর তার মাথাও ব্যথা করছে। মনন আলতো হাতে চোখের চশমাটা খুলে ফেলে, ক্লান্ত মাথাটা পেছন দিকে এলিয়ে দেয়। মনে প্রশ্ন জাগে, মোহ কি জানে সবটা? প্রশ্নটা মস্তিষ্কে উদয় হতে বদ্ধ চোখের সামনে মোহর কান্নারত মুখটা ভেসে ওঠে। চুল হারানোর যন্ত্রণায় যে মেয়ে এতটা কাতর, সে নিজের শরীরের একটা আস্ত হাড় হারিয়ে শক্ত থাকতে পারবে তো, নাকি বিষাদ সাগরে হারিয়ে যাবে?